ডিসি অ্যানালাইসিস করতে বলে তাই না তার মানে কি লিখেছিলাম ডিসি বায়াসিং এখন আমরা কি লিখেছি ভোল্টেজ ডিভাইস ডিসি অ্যানালাইসিস ডিসি অ্যানালাইসিস করতে গেলে ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে ডিসি কে ইগনোর করতে হবে ঠিক আছে আমরা ডিসি অ্যানালাইসিস করব we have to ignore the DC ঠিক আছে and for that purpose আমাদের কি করতে হবে একটা AC equivalent সার্কিট ড্র করতে হবে তো AC equivalent সার্কিট ড্র করার প্রসিডিউর ছিল প্রসিডিউরগুলো ছিল ফার্স্টে কি করতে হবে DC সোর্স যদি থাকে that should be replaced by a ground তারপর কি ছিল there is a capacitor then we need to short the capacitor after that we have to check if element is being bypassed or not যদি কোনো এলিমেন্ট বাইপাস হয় তাকে আমরা বাদ দিই ঠিক আছে বাদ দেওয়ার পর যে জিনিসটা আমরা পাবো সেটা আমরা যদি রিড্রাউন করি মানে কি দ্যাট শুড নট বি টু গ্রাউন্ড ওয়ান গ্রাউন্ড এট দ্য আপার সাইড এন্ড ওয়ান গ্রাউন্ড ইন দ্য লোয়ার সাইড এরকম পাবো বোথ দ্য গ্রাউন্ড টু বি ইন দ্য লোয়ার সাইড কারণ আমরা সেটাকে বলি এসি ইকুইভ্যালেন্ট সার্কিট এসি ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করার পর আমাদের নেক্সট যে পার্ট ছিল নেক্সট যে ধাপটা এই স্টেপটা দ্যাট ইজ ট্রান্সফার যেটা সেটাকে আমরা একটা মডেল দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে মডেল means transfer the actual behavior তাকে রিপ্রেজেন্ট করে এমন সার্কিট এলিমেন্ট ঠিক আছে তো আমরা তিনটা মডেলের কথা বলছিলাম একটা হচ্ছে আরই মডেল হাইব্রিড প্যারামিটার মডেল হাইব্রিড ইকুইভ্যালেন্ট মডেল সো উই আর বেসিক্যালি গোইং টু দা আরই মডেল তো আমাদের কি করতে হবে আমাদের এখন ট্রান্সফারটাকে রিপ্লেস করতে হবে থ্রু এ আরই মডেল ঠিক আছে তো আরই মডেলটা দেখতে কেমন ছিল আরই মডেল দেখা হচ্ছে আর এই মডেলের যে ফাইনাল ভার্সন সেটা তো দেখতে এরকম তাই না কি ছিল এই সব মিটার মান আছে কি থাকবে একটা রেজিস্ট্যান্স থাকবে আর ভ্যালু অফ দ্য রেজিস্ট্যান্স উইল বি মিটার তারপর কালেক্টর এই মিটার মাঝে কি থাকবে একটা রেজিস্ট্যান্স কারেন্ট আছে দ্যাট উইল বি বিটা আগে আর হচ্ছে একটা আউটপুট রেজিস্ট্যান্স থাকতে পারে নাও থাকতে পারে ঠিক আছে ডিপেন্ডস অন দ্য কেস এখন আমরা দেখাচ্ছিলাম যে ট্রান্সফার অ্যাকচুয়ালি তিন ধরনের বায়াসিং আছে তাই না একটা হচ্ছে কি ভোল্টেজ বায়াসিং ইন্ডিকেটর বায়াসিং ভোল্টেজ ডিভাইডার বায়াসিং যদিও আরো অনেক বায়াসিং আছে বাট তোমাদের সিলেবাসে আমি শুধুমাত্র এই তিনটে দেখাচ্ছি তো এই তিনটা বায়াসিং এর মধ্যে সবচেয়ে কমপ্লিকেটেড যেটা দ্যাট ওয়াজ দা ভোল্টেজ ডিভাইডার বায়াসিং সো আমরা লাস্ট ক্লাসে উই হ্যাভ সলভড দা ভোল্টেজ ডিভাইডার বায়াসিং তো ভোল্টেজ ডিভাইডার বায়াসিং সলভ করতে গেলে আমরা ফার্স্টে কি করলাম এই ডিসিটাকে শর্ট ডিসিটাকে গ্রাউন্ড করে দিলাম ক্যাপাসিটরগুলো শর্ট করলাম এখানে এই এলিমেন্টটা বাইপাস ছিল এটাকে বাদ দিলাম বাদ দেওয়ার পর এসি ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করলাম দেন এসি ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করার পর সেখান থেকে আমরা ট্রান্সিস্টরটাকে রিপ্লেস করলাম এই আরই মডেল দিয়ে দ্যাট মিন্স এই যে ট্রান্সিস্টরটা রিপ্লেস হয়ে তার মাঝখানে এই জিনিসটা চলে আসে ঠিক আছে আসার পর দেন উই ক্যান প্রসিড ফার্দার ফর অ্যানালাইসিস আমরা ফার্স্টে কি করলাম কিছু প্যারামিটার আমাদের বের করতে হয় যেমন জেড ইম্পিডেন্স ইম্পিডেন্স বের করতে হয় ইম্পিডেন্স আবার দুটো হতে পারে একটা হচ্ছে ইনপুট একটা হচ্ছে আউটপুট ঠিক আছে তো এখানে অ্যাকচুয়ালি ইনপুট ইম্পিডেন্সের ডিরেকশন মার্ক করা আছে আউটপুট ইম্পিডেন্সেরও ডিরেকশন মার্ক করা আছে তো আমি যেখানে তাকাই বেসিক্যালি আমি দেখতে পাচ্ছি এই তিনটা রেজিস্টার হচ্ছে কি প্যারালাল যদি এখান দিয়ে তাকাই তখন দেখতে পাচ্ছি এই তিনটা রেজিস্টার হচ্ছে কি প্যারালাল সেক্ষেত্রে আমরা ইনপুট ইম্পিডেন্স হচ্ছে এই তিনটা রেজিস্টার প্যারালাল করে যেটা হবে সেটা আউটপুট ইম্পিডেন্স কোনটা এই দুটো রেজিস্টার প্যারালাল করে যেটা হবে সেটা তারপর আমাদেরকে বের করতে হচ্ছে ভোল্টেজ গেইন কারণ আমরা যেহেতু এসি অ্যানালাইসিস করতেছি আমরা দেখে আসছি ট্রানজিস্টর বেসিক্যালি অ্যামপ্লিফায়ার হিসেবে কাজ করে মানে কি আমি ইনপুটে যে সিগন্যালটা দিব আউটপুটে তার অ্যামপ্লিফায়ার ভার্সন পাবো দেখে আসছি আমরা এখন আমাদের কাজ হচ্ছে কি যেটা আউটপুটে অ্যামপ্লিফায়ার ভার্সন পাবো দ্যাট মিন্স দ্যার ইজ সাম কাইন্ড অফ গেইন এই গেইনটাকে আমরা বের করতে হবে তো গেইনটাকে বের করার জন্য আমরা কি বললাম আউটপুট যে কারেন্ট অথবা আউটপুট যে ভোল্টেজ সেটা বের করলাম খেয়াল করে দেখি যে কারেন্ট আছে এই দুটো রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্ট করলে আমি একটা পাচ্ছি এই কারেন্টটা অবশ্যই কি রেজিস্ট্যান্সের ভিতরে যাবে তাহলে রেজিস্ট্যান্স আছে কারেন্ট আছে ফুলগুলো কি পেয়ে যাচ্ছে ভোল্টেজ সেই ভোল্টেজ থেকে এই যে এই পার্টটা এই যে VI ডিভাইড বাই বিটা এটা কোথা থেকে আসছে খেয়াল করে দেখো এখানে আইবি কি আইবি হচ্ছে এই বেস টার্মিনাল থেকে কারেন্ট ফ্লো করছে সেটা এখন বেস এখানে আইবি ডিরেকশন দেখো মার্ক করা আছে আইবি হচ্ছে কি এখান থেকে কারেন্ট ফ্লো করছে এখন এই তিনটা ব্রাঞ্চ তো প্যারালাল তাই না এই তিনটা ব্রাঞ্চ যদি প্যারালাল হয় এই তিনটা ব্রাঞ্চ থেকে ভোল্টেজ সেম হবে তাহলে এখানে ইনপুট ভোল্টেজ থেকে VI তাহলে এই তিনটা ব্রাঞ্চের মধ্যে ভোল্টেজ কি হবে VI তাহলে VI ডিভাইড বাই বিটা যদি বলি সেখানে আমরা পাচ্ছিলাম আইবি এটাই যে সিম্পলি এখানে বসে দিলাম তারপর কি করলাম VI টাকে নিচে নিয়ে আসলাম তারপর যেটা থাকলো দ্যাট ইজ আওয়ার গেইন ঠিক আছে এখন আমরা চাইলে এই যে যদি আরোটা RC 10 গুণের থেকেও বেশি বড় হয় এই যে আরো ঠিক আছে
আরোটা যদি আরসি 10 গুণ থেকে বেশি বড় হয়, মানে দুটো রেজিস্ট্যান্স প্যারালাল আছে, তার মধ্যে একটা রেজিস্ট্যান্স হলো অনেক বড়, তো আমরা চাইলে ওটা কি করতে পারি, ইগনোর করতে পারি, কারণ কারেন্ট অ্যাকচুয়ালি এখানে ফ্লো করবে না, যেখানে রেজিস্ট্যান্স কম সেখানে ফ্লো করবে। তাহলে কি আমরা অ্যাকচুয়ালি দেখা যদি এই কনসেপ্ট স্যাটিসফাই করে, তাহলে আমরা আরসি প্যারালাল আর যদি লিখতে পারি শুধুমাত্র আরসি। সিমিলারলি আউটপুট ইম্পিডেন্স যখন দেখবে সেখানে একই কথা ছিল, আউটপুট ইম্পিডেন্স কি ছিল, আরসি প্যারালাল আর। যদি আরও ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 10 আরসি হয়, তাহলে আমরা কি করতে পারি, জেড আউটপুট ইকুয়াল লিখতে পারি এটা অবশ্যই কি করতে হবে, এই কন্ডিশনটা চেক করে নিতে হবে। ক্লিয়ার, বুঝতে পারছি? এতক্ষণ ছিল আমাদের লাস্ট ক্লাস। এখন আমরা কি করব, এই 14 থেকে বাইসকে ম্যাথ করব, এই একই প্রসেসে ম্যাথ করব, বাট আগে থেকে কোন নিউমেরিক্যাল ভ্যালু ছিল না, বাট এখানে নিউমেরিক্যাল ভ্যালু দেওয়া আছে। তোমাদের আরেকটা সেকশন, এই সেকশন, ওটাতে অ্যাকচুয়ালি এখন এগুলো পড়ানো হয়নি, তো আজকে আমি বেশি একটা দূর পড়াবো না, শুধু এই ম্যাথটাই করাবো। ঠিক আছে, সবাই খাতাগুলো বের করো, এই ম্যাথটা ভালোভাবে করতে হবে। আমাদের এই দিকে মানে কারণিবাদ তো অনেকে অনেক ধরনের কোন পার্টি নেক্সট উইকে লিখো বা সাজানো হবে। এই উইকে যদি না নেই নেক্সট উইকে লিখো, বাট সেটা 3 দিনের মধ্যে জীবন একদিন হবে, তাহলে সুবিধা কি, মানে 3 দিনে প্রিপেয়ার হয়ে আসবে। সিলেবাস হচ্ছে ডিসি বায়াসিং এন্ড এসি অ্যানালাইসিস। সিলেবাস বড় আছে, সেটাতে বড় বড় আছে সিলেবাস। আবার দেখুন মনে করবে অনেক ফাইনাল পারবে। ঠিক আছে, তোমাদের এই সেকশনের খাতা তোমাদের স্যার দেখছে, তোমাদের ডিপার্টমেন্ট মানে ওই তোমাদের কোশ্চেন যে ডিসেকশন ছিল না, ডিপার্ট যেটা, ওইটার খাতা তোমাদের স্যার দেখছে, স্যার দেখে বলতেছে যে স্টুডেন্ট কোনো কিছু আনসার পারে না, এখন কি করবো স্যার? এখন আমি বলছি আমার পাটে খাতা আমি এখন দেখি না, আমাকে আমি দেখি। এখন তোমাদের রুলে 20 মার্কস যদি এত খারাপ অবস্থা হয়, 100 থেকে 20 নাই, কত থাকে? 80। তো এই ক্লাস পাওয়া কি খুব সহজ হবে? স্টুডেন্ট যখন অনেক এই কথা কও, তুমি স্টুডেন্ট যখন কথা বলি, ভালো স্টুডেন্ট আর ভালো বোঝার মধ্যে পার্থক্য আছে। একটা আমার কাছে একটা 3.95 স্টুডেন্ট যেরকম, একটা 3.55 স্টুডেন্ট সে একই, দুজনকে একই দাম পেলাম আপনি। কেন কি? কারণ হচ্ছে সে একটা গ্র্যাজুয়েট, 3.9 পেজে বেরোচ্ছে সেও গ্র্যাজুয়েট, 3.5 পেজে বেরোচ্ছে সেও গ্র্যাজুয়েট, 3.9 যে সিলেবাসের মধ্যে দিয়ে গেছে 3.5 ও এক সিলেবাসের মধ্যে গেছে। ডিফারেন্সটা কোথায়? অ্যাকুরেসি সিনসিয়ার ছিল আর একটু কম সিনসিয়ার ছিল, তাই বলে এটা বলা যাবে না 3.9 কে আসছে সে খুব মেরিটোরিয়াস, এটা বলা যাবে না 3.5 কে আসছে সে ভিডিও পরিশ্রম, এটা বলা যাবে। ঠিক আছে, তো এই কথাগুলো বলার পারপাস হচ্ছে তোমার পরীক্ষাতে তুমি যখন একটা সাবজেক্টে, সবার জন্য, ঠিক আছে, তুমি যখন একটা সাবজেক্ট পরীক্ষা দিতে বসবা, তোমার টার্গেট কখনোই থাকবে না তুমি 60 পাবা। ঠিক আছে, অলওয়েজ এইম ফর দ্য হাইয়েস্ট। হাইয়েস্ট কি? 100 টার্গেট করতে বলি নাই, তোমাদের এখানে হাইয়েস্ট গ্রেড কত? A+। ঠিক আছে, ইউ টার্গেট শুড বি A+। তুমি যদি A+ টার্গেট করো, কেউ এ পাবে, কেউ A+ পেয়ে যাবে, কেউ A- পাবে, বাট তার নিচে কিন্তু যাওয়া সম্ভব না, তার নিচে কিন্তু যাবে না, তোমার চেষ্টা থাকে। এখন তোমাদের এই যে কোর্সটা প্রতি সেমিস্টারে আমি দিচ্ছি, অনেক ভালো ভালো স্টুডেন্ট দেখছি, অনেক A+, অনেক কিছু দেখছি, আবার অনেক স্টুডেন্ট এমন আছে সিম্পল জিনিস, মানে খুবই সিম্পল ইজি জিনিস আনসার করতে পারো না, পরীক্ষাতে রেজাল্ট খারাপ, বাট ওই একই স্টুডেন্ট কিন্তু আবার প্রোগ্রামিং অনেক ভালো, আমি কোর্সে দিচ্ছি। ঠিক আছে, প্রোগ্রামিং অনেক ভালো, ঠিক আছে, সে তার প্রোগ্রামিং যে ল্যাবগুলো থাকে সেগুলোতে সে সবসময় A+ পায়, তার পারফরমেন্স খুবই ভালো থাকে। এখন আমি কি বলতে পারি যে স্টুডেন্ট খারাপ? বলা যায়? অবশ্যই বলা যায়। হয়তো সে আমার কোর্সের ব্যাপারে খুব বেশি সিনসিয়ার ছিল না, যদি সিনসিয়ার থাকতো সে A+ পেত। তো আমি অ্যাকচুয়ালি সব স্টুডেন্টকে একই তারিখবেলা দেখে রাখি, একই মাপকাঠি দেখি। আমার কাছে অ্যাকচুয়ালি কে ভালো স্টুডেন্ট কে খারাপ স্টুডেন্ট কোনো ম্যাটার করে না। এবার আমি যখন ফাইনালে খাতা দেখি বা কুইজে খাতা দেখি, আমি কিন্তু জানিও না যে কার গ্রেডিং কত, কে ভালো স্টুডেন্ট কে খারাপ স্টুডেন্ট, এটা আমি কখনো দেখিও না। শেষে দেখা যায় আমার কোর্সে যারা অন্য কোর্সগুলোতে A+ পায় না, তারা আমার কোর্সে A+ পায়। ঠিক আছে, আমার সাবজেক্টে তোমার এখানে
পার্সিয়াল রেজিস্ট্যান্স হওয়ার কোনো চান্স নেই। আমি কাউকে চিনি না, কে ভালো স্টুডেন্ট কে খারাপ স্টুডেন্ট কাউকে চিনি না। তোমাদের ক্লাসে কয়েকজন টিচার চিনি ভালো পারফর্ম করে বা তারা আইডি আমি জানি না, জানি আর কাউকে কখনো আইডি জিজ্ঞেস করছি? তোমাদের সেই অ্যাটেন্ডেন্স থেকে তোমাদের চেহারা দিকে তাকে অ্যাটেন্ডেন্স দিচ্ছি, আর ঘুরে ফিরে দেখা যায় যে স্টুডেন্টগুলো ক্লাসে ভালো পারফর্ম করে সেগুলো অ্যাকচুয়ালি ভালো রেজাল্ট করে। সো আমি যেটা বলতে চাচ্ছি, তোমাদের ভিটে এত ডিজাস্টার হওয়ার কথা কিছু ছিল না, ঠিক আছে? ডিজাস্টারটা কেন হচ্ছে? ভিটে আগে সে আমরা টের পাইছি তোমরা খুব বেশি একটা সিনসিয়ার, এটা পাওয়া গেছে বা আমি একটা গেস করছিলাম এরকম কিছু হবে। তো তোমাদের পার্ট বি যে কোশ্চেনটা অনেক বড় একটা সার্কিট, তাই না? অনেক বড় সার্কিট না? এখন তুমি যদি একটা তুমি তো জানো যে ডায়োড ফরওয়ার্ড বায়াসটা অন হয় না অফ হয়, সেটা তো জানো না? তোমাদের কি ডায়োড সার্কিট ছিল? অনেকগুলো ডায়োড ছিল না? এখন ডায়োড আনার জন্য সাপ্লাই ভোল্টেজ কত দরকার? 0.7 ভোল্ট দরকার সিলিকনের জন্য। জার্মানির জন্য কত দরকার? আর কোনো কিছু বড় থাকে সেটা হচ্ছে আইডিয়াল, ঠিক আছে? তো তুমি জাস্ট ডায়োডগুলো অন করে দেখতা, ডায়োডগুলো অন করে বা অফ করে, যেগুলো অন হচ্ছে সেগুলো অফ করে সার্কিটটা অফ করতাম, দেখতে যে কিছু ডায়োড অফ হয়ে যাচ্ছে কিছু ডায়োড অন হচ্ছে, তোমার সার্কিটটা তখন এত বড় থেকে এত হয়ে যাচ্ছে। তারপর তুমি যেগুলো সিরিজ ছিল সেগুলো সিরিজ অ্যাড করতাম, মানে কি 0.7 ভোল্ট 0.7 ভোল্ট সিরিজ যদি থাকে সেটা আমরা কি করব? 1.4 করতে পারি না? আর 0.7 প্যারালাল, তার মানে কি হাফ হয়ে যাচ্ছে না? এই জিনিসটাই করতাম, এতটুকুই ছিল কোন দিকে বা ম্যাথ হবে। অথবা এতটুকু করার জন্য তুমি অ্যাকচুয়ালি 10 এর মধ্যে 6 থেকে 7 মাস পেয়ে যাবে। আর তোমাদের খাতা ব্ল্যাঙ্ক আমি লিখে দিয়েছি তোমাদের খাতা ব্ল্যাঙ্ক, খাতার মধ্যে আনসারই করা। এবং এমনও হয়েছে তোমাদের একটা সার্কিট ছিল বিশাল বড় সার্কিট, আর তোমার আনসার বেসিক্যালি আসছে হচ্ছে এই লুপটাতে। ওই বাকি ডায়োডগুলো কি হচ্ছে না হচ্ছে এই তো বের করার প্রয়োজন নাই, তোমার শুধুমাত্র এই লুপ থেকে কারেন্ট এবং ভোল্টেজ বের করতে হচ্ছে, এই লুপে কারেন্ট এবং ভোল্টেজ বের করে শেষ। বাট তোমাদের একটু ঘুরে দেওয়া হয়েছে, তোমাদের ব্রেনটাকে অ্যাক্টিভ ইউজ করো। আর কোশ্চেনটা এমনভাবে সেট করা হয়েছে যাতে তোমরা 40 মিনিটের মধ্যে আনসার করতে পারো। আমার যে সার্কিটটা ছিল পেপার ল্যাম্পার, আমি যেগুলো বলছি তোমার যদি ভালো প্রিপারেশন নিয়ে থাকো এটা তুমি চোখে দেখে বুঝতে পারবে যে এটা কি হবে স্যার। আমি কিন্তু ইকুয়েশন লেখার জন্য ক্যালকুলেশন করার জন্য মার্কস কাটি নেই, ফাইনাল আমি কাটবো, বাট কিন্তু এখন যদি কাটি নেই। সার্কিট ঠিক আছে ফুল মার্কস, সার্কিট ঠিক আছে ফুল মার্কস, তো 40 মিনিটস এর টাইম তোমার ক্যালকুলেশন করা টাইম, সার্কিট ঠিক আছে ফুল মার্কস। বাট আমার পার্টে আনসার করতে তোমার হাইয়েস্ট লাগতো 10 মিনিট, তুমি কিন্তু 30 মিনিটস টাইম কিন্তু সাইন পার্টে দেওয়া ছিল, যদিও সেটা লাগতো না, তারপর তোমরা পারো মোটামুটি সিনসিয়ারলি অনেক ঘাটতি আছে। এইভাবে যদি কন্টিনিউ করো তোমাদের আলটিমেটলি ফাইনাল রেজাল্ট কিন্তু খুব বেশি একটা ভালো হবে। এটা কি চাও? স্টুডেন্ট সবাই ভালো ইয়ার কম্পেয়ার টু আদার স্টুডেন্টস অফ দিস ইউনিভার্সিটি, তোমরা কিন্তু মাচ বেটার, ঠিক আছে? তো তোমাদের মধ্যে কিন্তু ওই কনফিডেন্সটা থাকতে হবে যে আমরা কিন্তু অন্যদের থেকে ভালো, অন্যরা যে জিনিসগুলো করতেছে এবং এই ইলেকট্রনিক্স কোর্সগুলো আমরা সিসিতে পড়াই না, ঠিক মতো বাই ডিফল্ট পড়াই, এগুলো কিন্তু আমরা সিভিলে পড়াই, মেকানিক্যাল পড়াই, ঠিক আছে? ওরা কিন্তু পারে, তাহলে খুবই সিম্পল জিনিস। যারা ক্লাসে মনোযোগ দিচ্ছ তারা বুঝতে পারবে জিনিসগুলো খুব সিম্পল, আর যারা পড়তেছো না তাদের মনে হচ্ছে আরে কি না কি আসে, প্রতিদিন আসে কতগুলো পড়ায় বুঝি না। যারা সিনসিয়ার তাদের কাছে এগিয়ে আসে, আর যারা সিনসিয়ার তারা তো ভালো করে বুঝছে এখানে আমি আমরা কিছু পড়াচ্ছি, ওই আমি কেভিএল কেসিএল ভোল্টেজের মধ্যে আটকে গেছি, তার মধ্যে আমার সিলেবাস শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো সবাই প্লিজ একটু মনোযোগ দাও। আর তোমাদের ক্লাস টেস্টের ব্যাপারে এখানে বললাম, নেক্সট উইকে নেই বা এই সপ্তাহে নেই, এটা সার্টেন হবে, ঠিক আছে? হঠাৎ করে একদিন নেবা আমি হাতে কষিয়ে নিয়ে চলে আসছি, অথবা এমন হবে যে হাতে কষিয়ে নিয়ে আসেনি বোর্ডে কিছু মানে হাতে কিছু দেখলেই পরীক্ষা দিতে এমন বোর্ডে কোশ্চেন শো করবো, নিজেরা পেজ করবো, সেই জিনিস আইডি দিতে আনসার করবো। আচ্ছা কেমন করে রাখা আমার সমালোচনা আজকে আমাদের ক্লাসটা একটু আগে শেষ করতে হবে, আমি শেষ করি। দেখো এখন আমরা যখন এসি অ্যানালিসিস করাই, এসি অ্যানালিসিস স্লাইডে আমরা হচ্ছে ভোল্টেজ ডিভাইড বায়াসিংটাই দেখাই। কেন দেখাই? কারণ ফিক্সড বায়াস এবং এমিটার বায়াস সেম বায়াসের মধ্যে
সবচেয়ে ডিফিকাল্ট কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে ভোল্টেজ ডিভাইডার বাইস কম্পেয়ার টু আদার। তুমি যদি এটা সলভ করতে পারো বাকিগুলো সলভ করাও তোমার জন্য খুবই সহজ। ঠিক আছে, তো আমি কিন্তু আবারও বলছি, গত ক্লাসে বলছি তোমরা ফিক্সড বায়াস কনফিগারেশন, এমিটার বায়াস কনফিগারেশনের জন্য এসি অ্যানালাইসিস কিন্তু বাসা করতে হবে। ঠিক আছে, পরীক্ষা দিয়ে দিব বলে স্যার ক্লাস তো করে এটা কিন্তু এমন না। কনফিগারেশন আমরা দেখাচ্ছি না, কিভাবে সলভ করতে হয় সব কিছু তুমি জানো, পরীক্ষায় কোশ্চেন অনেকভাবে আসতে পারে। এখন খেয়াল করে দেখো, এই ফিক্সড বায়াস কনফিগারেশনটা আমি সলভ করতে চাই, তো থিওরিটিক্যালি কিভাবে সলভ করতে হয় সেটা আমরা ভালোভাবে দেখে আসছি। বের করতে হবে কি দেখো, RE ZI ZO AB এবং ZI Z0 এবং AB যেটা আমরা বলা আছে R0 ইকুয়াল টু দেওয়া আছে ইনফিনিটি, মানে R0 ইনফিনিটি মানে কি, এটা তো অবশ্যই এই রাশি থেকে অনেক বেশি বড় হবে। সো এখানে আমরা R কে কনসিডার করতে হবে হবে রেজিস্ট্যান্স ইনফিনিটি মানে দ্যাট বিহেভস লাইক এন ওপেন সার্কিট, তো এটাকে আমরা কনসিডার করতে হবে না। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের ম্যাথ আরো সিম্পল হয়ে যাবে। এখন খেয়াল করে দেখো, এই এসি অ্যানালাইসিস করতে গেলে একটা ঝামেলা আছে। ঠিক আছে, তুমি যদি ডিসি বায়াসিং ঠিক মতো না জানো, ডিসি বায়াসিং তুমি যদি না পারো, তুমি কখনো এসি অ্যানালাইসিস করতে পারবে না। অ্যাট লিস্ট আরই মডেল দিয়ে করা যাবে। খেয়াল করে দেখো, আমরা অলওয়েজ দেখে আসছি না, এই যে ইকুয়ালিটি কনফিগারেশন দেখলাম, সেটা ইকুয়ালস টু কি ছিল বলো তো, কি ছিল? R1 প্যারালাল R2 প্যারালাল বিটা R, এটা ছিল না? এটা হচ্ছে ওই ভোল্টেজ ডিভাইডার বাইসিং এর জন্য R1 প্যারালাল R2 আর RE মডেল থেকে কি চলে আসবে, বিটা RE চলে আসবে। এখন খেয়াল করে দেখো, তুমি R1 এর ভ্যালু জানো, R2 এর ভ্যালু জানো, RE ভ্যালু কি জানো? না, RE ভ্যালু কি জানো? RE ভ্যালুটা বের করার জন্য একটা ফর্মুলা আছে, এটা ফর্মুলা ইজ RE is equal to 26 millivolt divided by IE। খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, RE বের করার জন্য, মানে RE যে ভ্যালুটা, RE মডেলের RE ভ্যালুটা বের করার জন্য অথবা এই রেজিস্ট্যান্স ভ্যালুটা বের করার জন্য একটা ইকুয়েশন আছে, দ্যাট ইজ 26 MV divided by I। এখন খেয়াল করে দেখো তো, এই যে আইটা, এটা কি বড় না ছোট? বড় হাতের। বড়। তো বড় তো মানে কি, এটাকে তুমি এসি বায়াস থেকে পাবা নাকি এসি অ্যানালাইসিস থেকে পাবা নাকি ডিসি বায়াস? ডিসি বায়াস। না মানে কি, তোমার এই ভোল্টেজ ডিভাইডার বায়াসিং এর জন্য ডিসি বায়াসিং জানতে হবে, সেই ডিসি বায়াসিং থেকে তোমাকে কি বের করতে হবে, আই বের করতে হবে। বুঝে গেছে? আমি যারা মনোযোগ ছিল না তারা এখন তাদের সাথে এখন মাথার মধ্যে চলে যাবে, আর যাদের মনোযোগ ছিল তাদের জন্য আমি শর্টকাটে দেখাই। যেমন এই যে পার্টিকুলার ম্যাথটা, এটা কি ভোল্টেজ ডিভাইডার বায়াসিং না, তাই না? ফিক্সড বায়াসিং এর জন্য আইভি ইকুয়েশনটা কি বলো তো? এটা না, এটা তো I is equal to আমরা কি জানি বলো তো, এটা is equal to আমরা কি লেখা যায়, না মানে কি বিটা প্লাস 1 ইনটু কি I। খেয়াল করে দেখো, তাহলে আমার I এর জন্য ইকুয়েশন হচ্ছে কি দেখো তো, বিটা প্লাস 1 ইনটু IB। তো বিটা যেটা, এটা হচ্ছে কমন বিটা কারেন্ট গেইন। এখন কোশ্চেনে বিটা না দিয়ে কিন্তু আলফা দেওয়া থাকতে পারে, আলফা দেওয়া থাকলে সেটা থেকে বিটা নিয়ে বের করতে, সেটা আমরা জানি আলফা এবং বিটা মধ্যে সম্পর্ক আছে। এখন খেয়াল করে দেখো, তুমি যদি বিটা জানো, তোমাকে এডিশনালি শুধুমাত্র একটা প্যারামিটার, শুধুমাত্র আইবিটা যদি বের করো, তাহলে কিন্তু হচ্ছে চেঞ্জ কোথায়, এটা হচ্ছে ফিক্সড বায়াসিং এর জন্য। যদি এমিটার বায়াসিং হয়, শুধুমাত্র আইবি তে চেঞ্জ আসবে, এখানে কিছু লাগবে তখন বলো তো, বিটা প্লাস 1 আরই, তোমার কোশ্চেন সব দেওয়াই আছে, তুমি জাস্ট আইবি তে চেঞ্জ হবে আর বিটা প্লাস 1 ইকুয়াল টু তোমার আইটা চলে আসে। খুব সিম্পল ভাবে, মানে কয়টা লাইন, দুইটা বা তিনটা লাইন থেকে তোমার কি চলে আসছে, আইবি চলে আসছে। বাট এটা হচ্ছে ফিক্সড বায়াস, আমরা এমিটার বায়াসের কথা বললাম, কারণ আমাদের পরীক্ষায় ফিক্সড বায়াস থাকতে পারে আর এমিটার বায়াস থাকতে পারে, সেটাই থাকুক না কেন, তার জন্য আমার কি বের করতে হবে, আইটা বের করতে হবে। ঠিক আছে, যদি আমরা ফিক্সড বায়াস, এই ম্যাথটা যদি ফিক্সড বায়াস কনফিগারেশন হতো, তাহলে আমরা ফিক্সড বায়াস এর জন্য অ্যানালাইসিস করে আইটা বের করতাম, সেল বায়াস করে সেল বায়াস কনফিগারেশন বের করতাম। এখন আমাদের যে ম্যাথটা, সেটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার বায়াস। তো ভোল্টেজ ডিভাইডার বায়াসের জন্য জিনিসটা অ্যাকচুয়ালি একটু কমপ্লিকেটেড মানে কি, আমরা দেখে আসছি যে ভোল্টেজ ডিভাইডার বায়াসিং অ্যাকচুয়ালি আমরা দুই রকম ভাবে সলভ করতে পারি।
একটা হচ্ছে এক্সাক্ট অ্যানালাইসিস, একটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস। এখন খেয়াল করে দেখো, তুমি যদি এখন এক্সাক্ট অ্যানালাইসিস করতে চাও, পারো, কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে তোমার কি করতে হবে? ইটিএস বের করতে হবে, আরটিএস বের করতে হবে, দেন সেখান থেকে আইভি বের করতে হবে। আইভি বের করার পর সেখান থেকে ওই যে বিটা প্লাস ওয়ান আইভি চলে আসবে। ওইটা খুব সিম্পল, আমার কিছু না। এখানে যেটা দেখানো হচ্ছে, এটা এখানে অ্যাকচুয়ালি অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস দেখানো হচ্ছে। এখন আমরা লাস্টে বলছিলাম যে আমরা ভোল্টেজ ব্যালেন্সিং যদি আমরা অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস করতে চাই, অবশ্যই একটা ক্রাইটেরিয়া ফিল করতে হবে। সেই ক্রাইটেরিয়া কি? বিটা আরটি টু বিটা 10 আরটি। ঠিক আছে, তো এখানে অ্যাকচুয়ালি এই ক্রাইটেরিয়াটা স্যাটিসফাই করতেছে। তো আমরা কি করতে পারি? অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস করতে পারি। অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস কিভাবে করতে হয় সেটা আমরা জানি। ঠিক আছে, ফার্স্ট আমরা কি বের করব? এই পয়েন্টে ভোল্টেজ বের করব। এই পয়েন্টে ভোল্টেজ মানে কি? ভিপি। ভিপি ইকুয়ালস টু কি? R2 ডিভাইড বাই R1। এটা করতে আসছে সেটা আমি বলতেছি, এটা কিছু জানো। আর অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস আমরা আগেই করে আসছি। ভিপি যদি পেয়ে যাই, সেখান থেকে আমরা ভি পাচ্ছি। ভি যদি পেয়ে যাই, সেখান থেকে আই পাচ্ছি। তো সিম্পল ভাবে আমরা আই চলে আসছে না? আই যদি পেয়ে যাই, তাহলে আই পাচ্ছি। পাচ্ছি কিনা বলো? 26 এমপি ডিভাইড বাই আই। এই ম্যাথগুলোতে তোমাদের পরীক্ষাতে ডিসি বায়াসিং এর জন্য যতটা বেশি অ্যানালাইসিস করতে হবে বা ম্যাথমেটিক্যালি তোমার ক্যালকুলেটর চাপতে হবে, এসি বায়াসিং এর জন্য কম করতে হবে। খেয়াল করে দেখো। তারপর আমাদের বলছি কি? আমাদের আরই কিন্তু চলে আসছে। তারপর বলছি কি? জেটা বের করতে বলছি। তো আমরা জানি যে ভোল্টেজ ডিভাইডার বায়াসিং এর জন্য জেটা কি? এটা প্যারালাল এটা, তার সাথে কি আছে? বিটা আর আছে। তার মানে কি? এই দুটো প্যারালাল করে আমি চললাম সেটাকে আর প্রাইম, তারপর আর প্রাইম বিটা আর করে লিখলাম, জেটা চলে আসে। জাস্ট এতটুকু লিখে তুমি এই ম্যাথে অ্যাটলিস্ট 3 মার্কস পেয়ে যাচ্ছ। তারপর z ইকুয়ালস টু কি? RC প্যারালাল RO, বাট কোশ্চেনে বলেছে কি? RO ইজ ইকুয়াল টু ইনফিনিটি। তাহলে কি হয়ে যাচ্ছে সেটা? z ইকুয়াল টু RC। এই এতটুকু লিখে তুমি আবার 3 মার্কস পেয়ে যাচ্ছ। এত সস্তা মার্কস কিন্তু কোনো কোশ্চেন পাওয়া যাবে না। ঠিক আছে, তারপর দেখো AB ইজ ইকুয়াল টু কি? মাইনাস RC ডিভাইড বাই RE। এখানে RC প্যারালাল RO ছিল, বাট RO যদি ইনফিনিটি সেটা বাদ। তাহলে সেখান থেকে AB চলে আসছে। আসলো না? দেখো তো খুব ইজি, তোমার দেখো তো 10 মার্কস চলে আসছে কিনা। এত সস্তা মার্কস পাও অন্য কোর্সগুলোতে। একটা থিওরিক্যাল কোর্সে 2 পেজ 3 পেজ 4 পেজ লেখা লাগে। লেখার পরও টিচার মার্কস দেয় কত? 10 এর 6, 10 এর 7। সেখানে আবার দেখো যে না হাতে লেখা সুন্দর ছিল, না হাতে লেখা এই ছিল সে ছিল, বাট তোমার এখানে কোন জিনিস আছে? নাই। খুব ইজিলি কিন্তু মার্কস চলে আসে, বাট তারপরও স্টুডেন্টের কাছে এই সিলেবাসে আনতে পারে না। তারপর দেখো নেক্সট আমাদেরকে কি বলছে? নেক্সট বলছে যে আরো যেটা দেখো, the parameters of part B show if RO is equal to 50 kilo ohm. এখন RO টাকে আর ইনফিনিটি বলা নাই, বলছে কত? 50 কিলো। এখন আমরা একটু হিসাব করে দেখি তো আমাদের কন্ডিশন কি ছিল? RO should be greater than 10 RC। যদি হয় তাহলে RO টাকে আমরা ইগনোর করতে পারি। এখানে RC কত আছে দেখো তো? 6.8 কিলো ওহম। তাহলে 10 into 6.8 কত আসে? 68। তাহলে আমাদের RO হচ্ছে কত? 50। তাহলে RO কি এর থেকে বড় হচ্ছে? হচ্ছে না। তাহলে RO কি অ্যাভয়েড করা যাবে? না, যাবে না। এই কনসিডার করতে হবে। তো কনসিডার যদি করি, আমাদের জেটাই কি কোনো চেঞ্জ আসবে? জেটা তো RO কোনো পার্টি নাই। জেড আউটপুটে চেঞ্জ আসবে? আসবে। তখন সেটা হয়ে যাবে কি? RC প্যারালাল RO। RO হলে তো কত হবে? 50 কিলো। এখন একটু খেয়াল করে দেখো, তোমার সাপোজ পরীক্ষার হলে ক্যালকুলেটর নাই, ঠিক আছে? ক্যালকুলেটর নাই বা ক্যালকুলেটর ঠিক মতো কাজ করতেছে না। একটা সিম্পল জিনিস শিখাচ্ছি। দুইটা রেজিস্ট্যান্স প্যারালাল করলে অবশ্যই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা, সেটা ছোট রেজিস্ট্যান্স যেটা তার কাছাকাছি হয়। দেখো এখানে কত আছে? 6.8। এখানে কত আছে? 50। দেখো তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কার কাছাকাছি আসছে? 6.8। ছোটটা যেটা সেটা কাছাকাছি আসছে। অথবা এখানে তুমি 6.8 কিলো লিখে দাও, তাও মোটামুটি বোঝা যাবে যে 6.8। তারপর কি আমাদের এবি বের করতে হবে। এবি মানে হচ্ছে ভোল্টেজ গেইন। এটার জন্য তখন কি চলে আসবে? RC প্যারালাল RO ডিভাইড বাই RE। এখন কথা হচ্ছে স্যার এই যে ইকুয়েশনগুলো এগুলোকে আমরা মুখস্থ করব? না, মুখস্থ করব না। মুখস্থ না করে আমরা কি করব? আমরা ভোল্টেজ ডিভাইডার বায়াসিং এর জন্য যে ইকুয়েশন সেটার জন্য একটা চার্ট করব। চার্ট করার দরকার নেই, বইয়ে একটা চার্ট করা আছে। ওয়ার্ড স্টেটে বইয়ে একটা চার্ট করে দেওয়া আছে। ভোল্টেজ ডিভাইডার বায়াসিং এর জন্য কি ভ্যালু হয় সেটা মনে রাখবো। ফিক্সড বায়াসিং এর জন্য কি ভ্যালু হয় সেটা দেখবো। এমিটার বায়াসিং এর জন্য কি দেখবো। তিনটা কম্পেয়ার করব জাস্ট। কম্পেয়ার করে কি কি চেঞ্জ সেটা জাস্ট মনে রাখবো। তাহলে দেখবা যে খুব সহজে তোমরা এগুলো মনে রাখতে হচ্ছে। আর বাই ইন কেস আমাদের পরীক্ষা দিতে আসলে অনেক কিছু হয়।
পরীক্ষা দিতে আসছি, রাস্তা জ্যাম ছিল, অনেক দৌড়দৌড়ি করে আসছি, পরীক্ষা দিতে বসছি, সব পেয়েছি। তখন তুমি কি করবা? বলে দেওয়ার সমস্যা কি? তোমার সার্কিট থেকে তুমি এটা কিভাবে সলভ করতে সেটা জানো। ফার্স্টে আমরা কি করবো? এসি ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করবো। এসি ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করার পর কি করবো? আর ভোল্টেজ এর রিপ্লেস করবো। রিপ্লেস করে যদি সলভ হবে এই জিনিসগুলোই আসবে। ঠিক আছে? বাট তুমি যদি বেশি লিখে সলভ করো তাহলে যে মার্কস পাবা, আবার ডিরেক্ট ফর্মুলা লিখে যদি সলভ করো একই মার্কস পাবা। সো তুমি যদি মনে রাখতে পারো দ্যাট ইজ মাচ বেটার। ক্লিয়ার? আচ্ছা, আজকে আমি যাচ্ছি না, আমাদের নেক্সট হচ্ছে আমরা হাইব্রিড ইকুইভ্যালেন্ট মডেল দিয়ে আমরা অ্যাকচুয়ালি এই এক্সপেরিয়েন্সটাই শেষ হয়ে যাবে আজকে পড়া।